রেকর্ডিংটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে কি আমরা প্রথমে যেটা করি, আমরা দুইটা টপিক ছিল, সেটা হচ্ছে কভার করেছে, আর একটা নতুন টপিক আমরা আজকে স্টার্ট করবো। মোটামুটি এই দুটা পড়লে আমাদের মিড টার্মের জন্য সিলেবাস যা ছিল তা শেষ হয়ে যাবে। আর আপনার যে গুগল ক্লাসরুমটা আছে, আপনাকে যেহেতু প্রিভিয়াস একটা গুগল ক্লাসরুমে আমি অ্যাড করেছি, ইচ্ছে করে এটা করেছে যাতে হচ্ছে আপনার জন্য ইজি হয়। তো ওখানে আপনি দেখতে পাবেন যে আপনার কিন্তু ম্যাটেরিয়ালস গুলো অলরেডি আপলোড করা আছে, মানে আবার যে ম্যাটেরিয়ালস গুলো দরকার আপনি ওগুলো দেখতে পান। জি ম্যাম। So, ওখানে ম্যাটেরিয়ালস পাবেন, ইভেন হচ্ছে ওখানে কিছু রেকর্ডেড ভার্সন ক্লাসও দেওয়া আছে। আপনি এই ক্লাসের রেকর্ডেড ভার্সন দেখবেন, আসলে প্রিভিয়াস কিছু রেকর্ডেড ভার্সন ক্লাস আপনি পাবেন টপিক ওয়াইজ। দেখবেন যে আমি অলরেডি চেক করছিলাম, তো দেখা যাচ্ছে যে এই যে চ্যাপ্টার 1, তারপরে চ্যাপ্টার 3, এগুলো কিছু রেকর্ডেড ভার্সন ক্লাস দেওয়া আছে। কিন্তু ওই যে আজকে যেটা বলবো, ইভেন স্টেজ, তারপরে রাইটস, এগুলোরও রেকর্ডেড ভার্সন ক্লাস আছে। তো যেটা হবে যে কোশ্চেন টপিক ওয়াইজ আপনি হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সন ক্লাসগুলো দেখবেন, ওটাতে আমাদের জন্য বেশি হেল্পফুল। তো আমরা শুরু করি। আজকে আমরা হচ্ছে গিয়ে স্টেট দিয়ে শুরু করছি। স্টেট আমার অলরেডি মিডল কয়টা থাকবে? আমি আগে একটু পড়িয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে মানে আচ্ছা, ঠিক কোশ্চেন গুলো আছে ম্যাম। হবে বা ওগুলো সেগুলোতে আলোচনা করবো, পড়াতে হবে তাই না? জি ম্যাম। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আজকে আমরা স্টেট দিয়ে স্টার্ট করছি। স্টেট অলরেডি আমরা স্টেট করছি হচ্ছে কি চ্যাপ্টার 3 থেকে, এবং নেটওয়ার্ক একটু পুয়ার, তো এই জন্য দেখা যায় যে একবারে সবকিছু অপারেট করা যায় না। তো যেটা হচ্ছে যে আমরা স্টেট দিয়ে স্টার্ট করছি। এইটা হচ্ছে আমাদের যে রেফারেন্স বইটা আছে, এটা চ্যাপ্টার 3, এবং এটা খুব ইজি চ্যাপ্টার, মানে এটা থেকে ইজি চ্যাপ্টার আসলে আর নাই। আমি যেটা বলবো যে দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার হিয়ার। এখানে যেটা ছিল যে আমাদের হচ্ছে আপনার স্টেট বলতে আমরা কি বুঝতে পারছিলাম না, লাস্ট ক্লাসে বসে ল্যান্ড, যেটাকে বলে যে ইটস এ ডিফাইন্ড এরিয়া where there will be some people, they have a elected government and they have sovereignty. Sovereignty বলতে বোঝাচ্ছিলাম যে এমন একটা ক্ষমতা, সার্বভৌমত্ব যেটাকে বলছিলাম। এই ডেস্কে দেখেন B1 বা B2 লেখা আছে, এই যে দিস ওয়ান। সো সভরেনিটি বলতে আমরা বুঝি হচ্ছে কি যে এমন একটা ক্ষমতা যেখানে আপনার রাইটস কেউ যেমন হচ্ছে কি অকুপাই, মানে আপনার রাইটস কে কেউ নষ্ট করতে পারবে না, বা আপনি কারো রাইটস কে নষ্ট করতে পারবে না। অর্থাৎ সেটা বহি শক্তি থেকেও হতে পারে, মানে ইন্টারনাল কোনো প্রেশার, মানে ইন্টারনাল যে অর্গানাইজেশন সেখান থেকেও হতে পারে। আবারও আসি, স্টেট বলতে বোঝাচ্ছে যে এমন একটা টেরিটরি, একটা স্পেসিফিক টেরিটরি যেখানে দেয়ার উইল বি সাম পিপল, দ্যাট মিনস it will have some population, then they have an elected government and they have sovereignty. Sovereignty means you have that power so that you cannot violate anyone's right and nobody can interrupt your rights too. Rights কি, এটা সম্পর্কে আমরা নেক্সট টপিকেই বলবো। দেন আমরা যখন স্টেটে চলে আসলাম, এই চারটা কন্ডিশনের চারোটাই না থাকলে কিন্তু একটা সভরিন স্টেটকে আমরা আসলে, মানে একটা সভরিন যেটাকে বলা হচ্ছে, যেটা প্লেসকে আমরা কিন্তু স্টেট বলতে পারি না। স্টেট, নেশন, কান্ট্রি, দিজ আর সিনোনিম। সো স্টেট বলতে কি রাজ্য, মানে আমরা অনেক ক্ষেত্রে স্টেট বলতে হচ্ছে রাজ্য বুঝি, মানে কান্ট্রিকে কয়েকটা সেপারেট পার্টে ভাগ করা হয়, সেটা কিন্তু আমরা বুঝবো না। আমরা ধরে নিবো যে স্টেট বলতে একটা কান্ট্রি বুঝেছি, তো কান্ট্রি, নেশন যেটাই মেনশন করার থাকতে হবে, দিস দ্যাট মিনস স্টেট। আচ্ছা, সো পপুলেশনটা কি ছিল? পপুলেশন ছিল যে দিস ইজ a community of people, that means there will be some people and the number of people is not mentioned here, which means the number of people may be very poor or maybe very high. লাইক আমি যদি মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়াতে প্রায় 25 কোটি মানুষ আছে। কিন্তু আমি যদি হচ্ছে গিয়ে আপনার মালদ্বীপস এর কথা বলি, মালদ্বীপসে আপনার আছে হচ্ছে গিয়ে অনলি 5 লাখ মানুষ। এখন মালদ্বীপস আর মালয়েশিয়ার মধ্যে আমি যদি কম্পেয়ার করি, দিজ আর মানে সেম রিজিয়ন ফলো করছে, এরকম টাইপের কান্ট্রি, সেম রিজিয়নে আছে এরকম টাইপের কান্ট্রি, অথচ দেখা যাচ্ছে যে তাদের কিন্তু আপনার পপুলেশনের মধ্যে দেয়ার ইজ এ ডিফারেন্স। সো এই যে অল্প পপুলেশন নিয়ে একটা কান্ট্রি হবে না অনেক অধিক পপুলেশনের কান্ট্রি হবে, এটা কিন্তু কোনো জায়গায় মেনশন করেনি যে দ্য পপুলেশন সাইজ মে বি ভ্যারি। দেন আমাদের ছিল হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে টেরিটরি, বা অনেক ক্ষেত্রে এটাকে লোকেশন বলে। টেরিটরি বলতে বোঝাচ্ছে, বা ল্যান্ড বলে, টেরিটরি বলতে বোঝাচ্ছে যে দিস ইজ দ্য সেকেন্ড এসেনশিয়াল এলিমেন্ট, এন্ড টেরিটরি বলতে আমরা একটা ল্যান্ড বুঝতে পারছি। এবং দিস ল্যান্ড উইল নট এক্সিস্ট ইন এয়ার অর সি, মানে কোনো আকাশপথ বা হচ্ছে কি কোনো সমুদ্র সীমায় এই ধরনের কোনো জায়গায় যদি বলি সেটাকে আমরা স্টেট বলবো না, অর্থাৎ একটা ল্যান্ড লাগবে। হ্যাঁ, মেবি ইট কুড বি স্মল অর মেবি ইট কুড বি লার্জ প্লেস, বাট
টেরিটরিতে আমার একটা লাইন বুঝতেই হবে। যেমন আমি যদি মালদ্বীপস এর কথাই বলি, মালদ্বীপস এর কাছে হচ্ছে ছোট্ট ছোট্ট আইল্যান্ড নিয়ে আপনার কিন্তু এই টেরিটরিটা ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু আমি যদি আবার রাশিয়ার কথা বলি, রাশিয়া কিন্তু লার্জ কান্ট্রি। মানে রাশিয়া এমন যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে টাইম জোনের মধ্যে ডিফারেন্স হয়েছে। হ্যাঁ, একই সময় দেখা যাচ্ছে কোনো স্টেটে তুষারপাত হচ্ছে, আর কোনো স্টেটে প্রচন্ড গরম, এরকম হয়। তো যেটা হচ্ছে যে স্টেটের ভিতরে কিন্তু আপনার লাইক সি থাকবে, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ থাকবে, লাইক ফরেস্ট থাকতে পারে, হিলস থাকতে পারে, মনসুন থাকতে পারে, সবই থাকবে। মানে মনে রাখবে দেয়ার উইল বি ল্যান্ডস্কেপ, দেন ইট উইল কল টেরিটরি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা এলিমেন্ট, যেটা আমরা আবার এটাকে একটু ভাগ করব, সেটা হচ্ছে গিয়ে আপনার দেন নেক্সট আমার যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে এলিমেন্টটা আমি বলছি সেটা স্টেটে, সেটা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা। আমি এটার ইয়েটা অন করে সাথে আপনি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। কোন কারণে কি এরকম হয়েছে যে কেটে যাচ্ছিল কথাটা? জি ম্যাম, নেটের প্রবলেম মেবি। আচ্ছা, এই যে কারেন্ট আসলো গেল তো এই জন্য জিজ্ঞাসা করছি আমি যে বেশি ফ্লাকচুয়েট করছে। তো যেটা জি ম্যাম। বলছিলাম যে স্টেটে যেটা হচ্ছে গিয়ে যে আমরা পপুলেশন পপুলেশন এবং টেরিটরির পরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, বিকজ এটাকে আমরা আবার কয়েকটা পার্টে ভাগ করি। দেন হচ্ছে যে এলিমেন্ট আছে দ্যাট ইজ গভর্নমেন্ট। গভর্নমেন্ট থেকে আমি প্রশ্ন করি এবং এটা মানে দেখা যায় যে এইটার আবার তিনটা পার্ট আছে। আগে আসে গভর্নমেন্ট। গভর্নমেন্ট মিনস ইটস অ্যান অর্গানাইজেশন অফ পিপল আর ইটস এ মেকানিজম। এখানে আমরা বুঝবো যে দেয়ার উইল বি সাম পিপল দে ক্রিয়েট দ্য গভর্নমেন্ট। মানে এই পিপলটা কিন্তু লাইক আপনার এমন না যে আমি আপনি, আমাদের মধ্যে কিছু মানুষ they will create a group and they can govern us. Govern বলতে হচ্ছে they can give us direction, they can control us and we actually obey them and we selected them. দেখেন আমাদের আমরা যে গভর্নমেন্ট ক্রিয়েট করি আমরা কি করি, আমরা সবাই ভোট দিই না? আমাদের ভোটে কিন্তু এই পার্সন গুলো ইলেক্টেড হয়। So that's why government is an organization or it's a mechanism of or it's the registry of people who will govern us or who will actually control us. এরকম টাইপস এর একটা অর্গানাইজেশনকে আমরা কিন্তু গভর্নমেন্ট বলছি। গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে গভর্নমেন্ট বলতে আমরা একটা অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা মানে একটা যেটাকে বলে যে কনক্রিট অর্গানাইজেশন, মানে সেখানে কিছু মানুষ থাকবে যারা কিনা আমাদেরকে, এই গ্রুপ অফ পিপল থাকবে এবং দে উইল কন্ট্রোল আস। দেন সব ক্ষেত্রে মনে রাখতে হবে প্রপার গভর্নমেন্ট আর একদম পারফেক্ট যে গভর্নমেন্ট আমরা বলতে বুঝি, এভরি পারফেক্ট গভর্নমেন্ট হ্যাজ থ্রি মানে তিনটা অংশ আছে। এই তিনটা অংশ ছাড়া আমরা আবার গভর্নমেন্ট মেক করতে পারি না। এই তিনটা অংশ কি আমি বলছি কি, লেজিসলেচার। এগুলো কিন্তু সব রেকর্ডেড ভার্সন ক্লাসগুলো যেগুলো আছে ওখানে দেখবেন যে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা তো এখানে দেখবো। সো ফার্স্টে যে অংশটা আছে এটার উচ্চারণ করার আমার সাথে লেজিসলেচার, অনেকে বলে লেজিসলেট মানে জিটাকে কিভাবে যেন উচ্চারণ করো ওরকম না, উচ্চারণ কিন্তু লেজিসলেচার জেনে গেছি। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। লেজিসলেচার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে আপনার আইনসভা, যেটাকে আইনসভা। এক্সিকিউটিভ হচ্ছে প্রশাসন আর জুডিশিয়ারি হচ্ছে বিচার বিভাগ। সো লেজিসলেচার বলতে বোঝাচ্ছে যে দিস পার্ট অফ গভর্নমেন্ট উইল ফর্মুলেট দ্য রুলস। হ্যাঁ, দে আর দ্য ল মেকিং ফাংশন। তারা ল মেক করবে, তারা লটা তৈরি করবে বা তারা রুলস গুলোকে ক্রিয়েট করে, তাদেরকে আমরা লেজিসলেচার বলে থাকি। আইনসভা যেটাকে আমরা বলছিলাম, বাংলাদেশে আইনসভা হচ্ছে কি বাংলাদেশের জাতীয় সংসদ। এই যে 300 পার্লামেন্টারি মেম্বার আছে, খেয়াল করে দেখবে দে মেক দ্য রুলস ফর আস। আমাদের দেশ মানে কান্ট্রি কিভাবে চলবে, ফর এক্সাম্পল রাইটস গুলো কি হবে, আহ রাইটস গুলো যদি কোনো কারো রাইটস গুলো যদি কোনো কারণে হচ্ছে কি আপনার কোনো কারণে আপনি কন্টিনিউ না করতে পারেন, আপনার কেউ আপনার রাইটস এ যদি ক্ষমতার অপব্যবহার করে, সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে তাদেরকে কন্ট্রোল করবেন, এটাও হচ্ছে কি এই লেজিসলেচারে আলোচনা করা হয়। মানে লেজিসলেচারের কাজ হচ্ছে কি এটা, কারণ বাংলাদেশ আইনসভাটাকে যে 300 জন পার্লামেন্টারি মেম্বার আছে তাদেরকে আমরা বলা যে আইনসভার তারা সরাসরি লেজিসলেচারের সদস্য। এবং লেজিসলেচারে কিন্তু প্রত্যেকটা কান্ট্রি টু কান্ট্রিতে ভ্যারি করে ডিফারেন্ট ডিফারেন্ট নেম থাকে। লেটস বাংলাদেশে যে বলছে জাতীয় সংসদ, আবার ইউএসএ তে এটার নাম হচ্ছে কংগ্রেস, এরকম নাম থাকে যে লেজিসলেচারের নামটা কি হবে।
এরপরে আসে হচ্ছে এক্সিকিউটিভ, যেটাকে আমরা প্রশাসন বলছি। আহ এরা কি করে, ওই যে লেজিসলেচার অথবা আইনসভা আমাদের যে লটা মেক করেছিল, এই লটাকে তারা হচ্ছে গিয়ে আপনার যেটাকে করে যে এই লটাকে অ্যাপ্লাই করে, পারফর্ম করে, বা অ্যাপ্লিকেশন যেটাকে বলা যায়, যে অ্যাপ্লাই করার যে বিষয়টা যেটা, সেই কাজটা করে হচ্ছে কি এক্সিকিউটিভ। হ্যাঁ, দ্যাট মিনস দে আর এনফোর্স এন্ড ইমপ্লিমেন্টস দ্য ল। হ্যাঁ, আহ সো ইমপ্লিমেন্টেশনের বিষয়টাকে ধরেন আমরা এখন আইন মানলাম, আমি সাপোজ ধরেন বাংলাদেশে এখন বলা আছে খাদ্যে ভেজাল মেশানো, এটা ল করা আছে, ভেজাল মেশানো শাস্তিযোগ্য অপরাধ। এখন কেউ যদি খাবারে ভেজাল মেশায়, তখন তার শাস্তিটা কি হবে? এই যে শাস্তিটা কি হবে, বা শাস্তি যে প্রয়োগ করার যে বিষয়গুলো, বা এই প্রয়োগ করার বিষয়গুলো, বা এই সবগুলো মেনটেন করার জন্য যে অংশটা কাজ করে থাকে, সেটাকে কিন্তু আমরা এক্সিকিউটিভ বলে থাকছি। তো এক্সিকিউটিভ পার্টের ভিতরে কিন্তু এটাই বলছে যে দে আর মানে পারফর্মস ল অ্যাপ্লিকেশন ফাংশন, লটাকে অ্যাপ্লাই করে। আর জুডিশিয়ারি হচ্ছে কি মানে লেজিসলেচার কি করে, লটা মেক করে, এক্সিকিউটিভ হচ্ছে কি লটা ইমপ্লিমেন্ট করে, আর জুডিশিয়ারি হচ্ছে ল যদি আপনি ব্রেক করেন সেক্ষেত্রে আপনাকে আপনার সেক্ষেত্রে আপনার যে রুলস এন্ড রেগুলেশন ওয়াইজ আপনার কি ধরনের পানিশমেন্ট হতে পারে, বা আপনাকে কি ধরনের কম্পেনসেশন মধ্যে দিয়ে নেওয়া যায়, সেটা মেক শিওর করে হচ্ছে কি জুডিশিয়ারি, বিচার বিভাগ। অর্থাৎ বিচার করার যে প্রসেস যেটা, সেটাই আমরা বলেছি যে এটা আমাদের জুডিশিয়ারি করছে। তা আবারও আসছে, তাহলে আমার হচ্ছে গিয়ে গভর্নমেন্টের তিনটা পোর্শন আমি দেখতে পাচ্ছি, একটাকে বলছে এক্সিকিউটিভ, দেন বলছে লেজিসলেচার, দেন বলছে হচ্ছে জুডিশিয়ারি। লেজিসলেচারের কাজ হচ্ছে তারা লটা মেক করে, এক্সিকিউটিভ হচ্ছে লটা অ্যাপ্লাই করে, আর জুডিশিয়ারি হচ্ছে গিয়ে ল যদি একটা ব্রেক করে সেটাকে আপনার কি ধরনের পানিশেবল আপনি অফেন্স হতে পারে, সেক্ষেত্রে পানিশটা হচ্ছে গিয়ে তারা মেক শিওর করে। এখন আমরা গভর্নমেন্টটাকে নিয়ে এত ডিটেল কেন বলবো, কারণ এখান থেকে একটা প্রশ্ন করো ফার্স্ট অফ অল, আর সেকেন্ড হচ্ছে কি গভর্নমেন্টকে আমরা অনেক সময় স্টেট হিসেবে ধরি, মানে একটা রাষ্ট্র বলতে না আমরা সরকার বলবো, বাট রাষ্ট্র আর সরকার বলতে টোটালি ডিফারেন্ট থিংস। এখান থেকে একটা কোশ্চেন করি আমরা, আমি ইউজুয়ালি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। দেখেন কোশ্চেনটা, দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, ঠিক আছে, এর সাথে দ্য ডিফারেন্স, ম্যাম। দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। ডিফারেন্স না হলেও আপনি হচ্ছেন গিয়ে ইয়া করতে পারেন, যেটাকে হচ্ছে গিয়ে ডিফারেন্সটা যদি আপনি নাও ইয়া করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি আহ যেটা হচ্ছে যে আমি হয়তো অনেক ক্ষেত্রে ডিস্টিংগুইশ লিখি, তো আপনি ডিস্টিংগুইশ দিয়েও এটা হচ্ছে গিয়ে আপনি এটা দিতে পারেন, বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তারপরে যেটাতে আসছিলাম যে তাহলে কি হবে, যে স্টেট এন্ড গভর্নমেন্টের মধ্যে আপনি পার্থক্যটা হচ্ছে কি আপনি দিবেন। তো স্টেট এন্ড গভর্নমেন্টের মধ্যে পার্থক্য দেখাতে গেলে আপনি ধরেন প্রথমে বলতে পারেন স্টেট হচ্ছে কি একটা হোল, মানে একটা হোলসাম বিষয়, পুরো বিষয়, এবং সেইটার একটা অর্গান হচ্ছে কি গভর্নমেন্ট। তারপরে স্টেটের হচ্ছে কি চারটা পার্ট থাকে, এই যে বলছি যে পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট, সভরেনিটি, আর গভর্নমেন্ট ইটসেলফ তার কিন্তু আবার তিনটা অর্গান আছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। পরে আরো একটু গুগল করবেন, তাহলে দেখবেন আরো আছে, যেমন হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি যে উইদাউট গভর্নমেন্ট কিন্তু একটা স্টেট ক্রিয়েট হতে পারে না। কিন্তু আমরা জাস্ট বলে থাকি স্টেটের একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট গভর্নমেন্ট, এরকম। কিন্তু আমার একটা স্টেট নাই, সেখানে আমরা গভর্নমেন্ট চিন্তা করে বসে আছি, এরকম কিন্তু সিচুয়েশন কখনো হয় না। এরকম হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে এরকম একটা পজিশন, আমরা এটাকে যে স্টেট বলছি। আচ্ছা, এরপরে গভর্নমেন্ট হচ্ছে, সরি, এরপরে লাস্ট যে পার্টটা যেটা একটু বুঝতে অসুবিধা হয়, সভরিনিটি। স্পেলিংটা দেখেন, SOVEREIGN, সভরিনিটি। হ্যাঁ, তো সভরিনিটিটা যেটা বলছে সেখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফোর্থ স্টেজ, বাট এইটা ছাড়া মনে রাখবেন, আমরা একটাই করবো, দেখবো যে আমি কয়েকটা কান্ট্রির এক্সাম্পল দেবো, বলবো যে দে আর নট স্টেট, কেন, কারণ দে ডোন্ট হ্যাভ সভরিনিটি। হ্যাঁ, তো এটাই বলছে যে উইদাউট সভরিনিটি নো স্টেট ক্যান এক্সিস্ট। সভরিনিটি বা সার্বভৌমত্ব যেটা বাংলায় বলছি, এটা ছাড়া স্টেট কিন্তু এক্সিস্ট করে। সভরিনিটি বলতে হচ্ছে আপনার সেই স্বাধীনতা যেটার কারণে আপনার ব্যক্তিগত
অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারবে না। লেটস সে আপনি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন ইউ হ্যাভ দ্য রাইট টু মুভ, or you have the right to speech and speak, you have the right to religion, you have the right to family। মানে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, আপনি আপনার পরিবার গঠন করতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো মানে আপনার যে আমাদের যে টেরিটরি আছে সেটার মধ্যে আপনি মুভমেন্ট করতে পারবেন। So এই যে ক্ষমতাগুলো, এখন এই আপনার এই ব্যক্তি স্বাধীনতায় কেউ কিন্তু হস্তক্ষেপ করতে পারে বিকজ অফ বাংলাদেশে আমাদের সভরেনিটি আছে। এমন কি আছে যে আপনি একটা ধর্ম পালনে বাধাপ্রাপ্ত হচ্ছেন, বা আপনি একটা পরিবার গঠনে বাধাপ্রাপ্ত হচ্ছেন, এরকম কি ঘটনা ঘটে? শুনছেন আমার কথা? No, ma'am. কিন্তু আপনি যদি ধরেন সাপোজ আরাকান স্টেটের কথা চিন্তা করেন, আরাকান ওই যে মিয়ানমারে, ওরা কি চাচ্ছে? ওরা স্বাধীনতা চাচ্ছে। আরাকানে যে মানুষগুলো আছে তারা কি চাইলেই, হ্যাঁ, তাতে ধর্ম পালন করতে পারবে, ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে পারছে? তারা কিন্তু পারছে না। এই ধরনের যখন ক্ষমতাটা থাকে না তখন সেটাকে আমরা বলি সভরেনিটি। হ্যাঁ, এই পাওয়ারটাকে আমরা বলি সভরেনিটি। আর এটা না থাকলে একটা স্টেট হয় না। তো ব্যক্তি স্বাধীনতা এটা না থাকলে স্টেট হয় না। তো সভরেনিটি দুই ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে ইন্টারনাল, যেখানে আমরা পাওয়ার এক্সারসাইজ করি সভরেনিটি আসে, আর একটা হচ্ছে এক্সটার্নাল সভরেনিটি। ইন্টারনালি যেটা হচ্ছে যে আমি অ্যাজ এ সিটিজেন, আপনি যেমন কারোর ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, অন্য কেউ আপনার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ, দ্যাটস কল্ড ইন্টারনাল সভরেনিটি। এক্সটার্নাল হচ্ছে বহির্বিশ্বের কোনো ক্ষমতা বা কোনো শক্তিও কিন্তু আপনাকে আপনার যে আপনার যে যেটাকে বলা যায় যে আপনার যে ক্ষমতা বা আপনার যে ব্যক্তি স্বাধীনতা সেখানে কোনো হস্তক্ষেপ করবে না। যেমন ধরেন আপনি বাংলাদেশে আপনার এই যে ব্যক্তি স্বাধীনতা, যেমন ইন্টারনাল কোনো ফোর্স আপনাকে ধর্ম পালন বা আপনার পরিবার গঠন এই ধরনের ক্ষেত্রে বাধা দিতে পারে, এক্সটার্নাল ফোর্স যেমন ইউএসএ এসে কি চাইলে বাংলাদেশকে এখন মানে দখল করে নিতে পারে? বা বাংলাদেশের মানুষকে বলতে পারে না তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে না, আর তোমরা তোমাদের ইচ্ছে মতো চলতে পারবে না? এরকম কিন্তু ইউএস এর গভর্নমেন্টও এসে আমাদের সাথে করতে পারবে না, বিকজ উই হ্যাভ দ্য। এখন আসি যখন এই চারটে এলিমেন্টই বর্তমান থাকবে, দ্যাট সভরেন স্টেট, এই যে আমরা এইভাবে বলি, দ্যাট সভরেন স্টেট ইজ কল্ড এ আইডল নেশন আর আইডল স্টেট। তো চারটেই যখন থাকবে, অর্থাৎ আমার পপুলেশনও থাকবে, আমার টেরিটরিও থাকবে, আমার গভর্নমেন্টও থাকবে, আমার সভরেনিটিও থাকবে, তখন ওই স্পেসিফিক অঞ্চলটাকে আমরা হচ্ছে কি রাষ্ট্র বা স্টেট বলে থাকি। এখন আসেন এটা না থাকলে কি হবে, সেটাকে আমরা স্টেট বলতে পারি। যেন আমি কয়েকটা মানে আমি কয়েকটা আহ, মানে যেটাকে বলে যে টেরিটরির এক্সাম্পল দিচ্ছি, দে আর নট স্টেট। লেটস সে আমি যদি হংকং এর কথা বলি বা তাইওয়ানের কথা বলি, হংকং, তাইওয়ান, দিজ আর নট স্টেট। হংকং হচ্ছে যেটাকে বলা যায় যে কনস্টিটিউশনালি, মানে এখন তারা চায়নার অধীনে আছে কিন্তু তাদের নিজস্ব সরকার ব্যবস্থা আছে। কিন্তু হংকং এ কি হচ্ছে, চায়নার অধীনে আছে। হ্যাঁ? চায়না কিন্তু চাইলে হংকং হংকং এর নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারে। তারা চাচ্ছে স্বাধীনতা অর্জন করতে, তারা পারছে না। তাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে হস্তক্ষেপ করতে পারে চাইলেই আপনার কি বলা যায়, চাইলেই আপনার চায়না এটা হস্তক্ষেপ। সো আমরা হংকং এর পপুলেশনও আছে। হংকং খুব সুন্দর, মানে হংকং মাঝখানে আমি একবার ভেবেছিলাম যে চায়না বেড়াতে, পরে দেখলাম যে চায়না থেকে হংকং বেশি সুন্দর। যদিও হংকং একটা সভরেন স্টেট, পরে দেখলাম হংকং এর ভিসাই পাওয়া যায় না, বাংলাদেশ থেকে ডিরেক্টলি ভিসা দেয় না, কারণ ওই যে চায়নার সাথে যেহেতু খুব ঝামেলা, চায়নাতে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, দেন ওরা আপনার ট্রাভেল হিস্ট্রি, পাসপোর্ট এগুলো দেখে দেখে দেন ওরা হচ্ছে আপনাকে চায়নায় ভিসা দিলে দিবে, না দিলে নেই, এরকম একটা বিষয়। সো সভরেনিটির জায়গায় যেটা হচ্ছে গিয়ে যে ওরা কিন্তু আপনাকে, ওরা এদের এটাই নেই যে ব্যক্তি স্বাধীনতাটা নেয়, তারা চাইনিজ গভর্নমেন্ট আছে। তো এই জন্য হংকংকে আমরা একটা স্টেট বলতে পারি। তাইওয়ানের সেম, তাইওয়ানের সব আছে। তাইওয়ানও চায়নার আন্ডার একটা সভরেন স্টেট। তাইওয়ান, ম্যাকাও, এগুলোর নাম একটু গুগল করে দেখবেন যে এগুলাকে বলা হয় যে, বলে যে দে আর নট সভরেন স্টেট, মানে তাদের সবই আছে, ইভেন তাদের ইলেকটেড গভর্নমেন্ট আছে, কিন্তু সেই গভর্নমেন্টটা চাইনিজ গভর্নমেন্টের আন্ডার। চায়না গভর্নমেন্ট যেটা যেটা বলে সেই অনুযায়ী তারা কাজ করে। দিজ আর নট স্টেট। কিন্তু বাংলাদেশ একটা আইডল স্টেট, বাংলাদেশে এই চারটাই আছে। বা আপনি যদি সৌদি আরাবিয়া বলেন, যারা শরিয়া ল মেনটেন করে, তাদেরকেও কিন্তু আমি স্টেট বলছি, কারণ কি তারাও কিন্তু সবকিছু মেনে চলছে। মানে আমার একটা স্টেট হতে গেলে যে ইনফরমেশন গুলো হচ্ছে গিয়ে আহ মেনটেন করতে হয়, সেটা হচ্ছে কিন্তু আহ ওরা মেন কন্টিনিউ করছে, এটাকে আমরা বলছি হচ্ছে কি সভরেনিটি।
তো এখান থেকে দুইটা প্রশ্ন করি আমি, মানে দুইটা না actually তিনটা প্রশ্নের মতো জায়গা আছে। প্রথম প্রশ্নটা এরকম হয় যে খুব নর্মাল প্রশ্ন, যে হোয়াট ইজ স্টেট অ্যান্ড হোয়াট আর দ্য এলিমেন্টস অফ স্টেট, এরকম একটা প্রশ্ন করি। সেকেন্ড প্রশ্ন যেটা করি সেটা হচ্ছে যে বলে দিলাম হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন, মানে ডিস্টিংগুইশ বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, বা হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, একদম ডিরেক্ট প্রশ্ন যে দুটোর মধ্যে পার্থক্যটা কি। লাস্ট একটা প্রশ্ন করি যেটা একটু ট্রিকি, এই ক্ষেত্রে অ্যান্সারটা আপনাকে ওইভাবে দিতে হবে। যে ধরেন প্রশ্ন করি যে ইজ হংকং ইজ এ স্টেট, বা প্রশ্ন করি যে ডাজ হোয়াই নট হংকং ইজ নট ইজ এ আইডল স্টেট, প্লিজ এক্সপ্লেন। সো তখন আপনাকে জাস্ট আপনি বলবেন যে হংকং হ্যাজ এভরিথিং লাইক পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট, বাট হংকং ডাজ নট হ্যাভ দ্য সভরেনিটি। তো বলুন যে ইন্টারনাল এক্সটার্নাল কোনো সফটওয়্যার দ্যাটস নট অ্যান আইডল স্টেট। এইভাবে একটা ম্যাচের কিন্তু যাইতে হবে, এটাই বলতে চাচ্ছি। সো এটা আমরা করেছি হচ্ছে আমাদের যে রেফারেন্স বইটা আমি দিয়েছি সেটা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে, আমাদের সরি চ্যাপ্টার 3 থেকে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে রেফারেন্স বই চ্যাপ্টার 9। আপনি দেখবেন যে আপনার গুগল ক্লাসরুম, যেটা আমি গুগল ক্লাসরুমে যাচ্ছি, এই যে দেখেন রেকর্ডেড ভার্সন ক্লাসগুলো দেখানোর জন্যই বলছে যে এই যে ডেমোক্রেসিটা একটু পরে যাব আমরা, এটা নেক্সট। তো এই যে চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 এটা আমরা ক্লাসটা করেছি, এন্ড চ্যাপ্টার 3, তো চ্যাপ্টার 3টাই কিন্তু এই যে স্টেট এবং এই যে এলিমেন্টস গুলো, এটা নিয়ে কিন্তু দুটো আলাদা আলাদা ক্লাস আছে, তো দুটো কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা স্টাডি। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রাইটস। রাইটস এর জন্য আমার হচ্ছে কি দুইটা ক্লাস লাগে, তো আমি আজকে কিছু স্টার্ট করবো, নেক্সট পরে যতটুকু শেষ করা যায় তারপর বাকি। আর এটা পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো হচ্ছে কি আপলোড করা আছে, তারপরে পিপিটি গুলো এখানে আছে, যে দেখেন চ্যাপ্টার 3, 9 যে স্টেট অ্যান্ড রাইটস এর পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দেওয়া আছে, তো আপনি এখান থেকে স্লাইড গুলো পেয়ে যান। সব এই জন্যই আপনাকে প্রিভিয়াস ক্লাসটাতেই রেখেছি, যাতে আহ মানে যা যা এলিমেন্টস গুলো আপনার দরকার সেটা যাতে আপনি পেয়ে যান। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে সাথী? নো ম্যাম। আচ্ছা, ম্যাম এখন আমার তাহলে প্রশ্ন কি মিড করতে চাচ্ছিলেন রাইট সেটা বলবেন। এখন প্রশ্ন যেটা করতে চাচ্ছিলেন সেটা করেন, সেটাই বলতে চাচ্ছিলেন। আচ্ছা ম্যাম, মিডে তো মানে এই স্টেট আর একটা চ্যাপ্টার ফার্স্টে পড়েছিলেন এটা, আর রাইটস রাইটস, এটাও থাকবে নাকি? হ্যাঁ এই তিনটা থাকবে, এই তিনটা চ্যাপ্টার পর মিট দিব। আর যদি ওকে। মানে ক্লাস করে একটা মানে এটাতে কোর্স হিসাবে, প্রপার কোর্স হিসাবে অঙ্ক দিতে, তাহলে ডেমোক্রেসিও পড়িয়ে দিবেন, যেটা আপনি একা, যেন ডেমোক্রেসিটা আমরা মিড এর পরে করবো ফাইনাল। টাইমও তো নেই। হ্যাঁ, মানে না ক্লাস পেলে আসলে আমি নিয়ে নিতাম, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, তো চলে যাই, সেটা হচ্ছে গিয়ে এরপর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে রাইটস। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাইটস, এই যে নামটা হচ্ছে এরকম, রিলেশনশিপ বিটুইন স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9, আমাদের রেফারেন্স বইয়ের যেটা দিয়েছি, চ্যাপ্টার 9। তো রাইটস এ যেটা আমরা পড়বো, এখানে আমরা দুইটা পোর্শন পড়বো, ওয়ান ইজ রাইটস মানে আমাদের অধিকার, এবং রাইটস টা যখন আমরা এনজয় করি তখন আমাদের কিছু দায়িত্ববোধ চলে আসে, যেটাকে আমরা বলে থাকি ডিউটিস। সো দেন সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ডিউটিস। তো এই হচ্ছে যে মোটামুটি এখানে রাইটস কি এখন আসি। রাইটস বলতেছে দিস আর ভেরি ফান্ডামেন্টাল থিং, or it can be compared with the primary ones of our life, but without this we cannot survive in the society। অর্থাৎ এমন কোনো একটা বিষয় আছে, এমন কোনো কন্ডিশন আছে যেটা ছাড়া ইউ ক্যান নট সার্ভাইভ ইন দ্য সোসাইটি, দ্যাট মিনস ইউ ক্যান নট কন্টিনিউ ইউর সোশ্যাল লাইফ। দ্যাট কন্ডিশন অর দ্যাট সিচুয়েশন ইজ কল্ড রাইট। রাইট হচ্ছে এমন একটা, এটা কোনো বস্তু না, কিন্তু এটা কোনো ম্যাটেরিয়ালিস্টিক বিষয় না, কিন্তু এটা একটা কন্ডিশন, মানে কিছু শর্তাবলী যেগুলো না থাকলে আপনি আপনার সামাজিক জীবন যেটাকে আমরা বলি সেটাকে আপনি হচ্ছেন গিয়ে কন্টিনিউ করতে পারবেন না। এই ধরনের কন্ডিশন বা এই ধরনের সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে রাইটস। রাইটসটা কি, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন রাইট টু রিলিজিয়ন or right to observe your religion, যাতে আপনার ধর্ম পালনের জন্য একটা অধিকার দেওয়া আছে। তো ধর্ম পালন কি, আমি এটা তো একটা ম্যাটেরিয়ালিস্টিক বিষয় যে আমি আমার ধর্মটাকে আমার মতো করে মানতে চাই, আমি আমার ধর্মটাকে আমার মতো করে মানতে চাই, সেখানে তো আসলে আমাকে কেউ, এটা ম্যাটেরিয়ালিস্টিক না। কিন্তু এটা ছাড়া আমি ধর্ম পালন যদি না করতে পারি, আমি সামাজিক জীবনে আমি ধর্মটাকে আমরা একটা
আমাদের যেটাকে বলা প্রোটেকশন বা আমাদের একটা ওয়ে অফ লাইফ হিসেবে আমরা চিন্তা কাউন্ট করে নিই। So আমার সেই ওয়ে অফ লাইফে তো থাকবে না, তাহলে কিভাবে এখানে সার্ভাইভ করবে? তো এই কারণে যেটা হয় যে আমাদেরকে ধর্ম পালন করার প্রয়োজন আছে। এগুলোই হচ্ছে বেসিক কিছু কন্ডিশন, যেটা একটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, বাট আপনাকে এই রাইটস গুলো গভর্নমেন্ট থেকে মেক শিওর করা যায় যে uh, you can feel that, or you can get those those condition, that's called actually rights. So rights কে আমরা usually compare করি, it's rights actually compared with the common goods, যেটা হচ্ছে যে rights is compared with the common goods. Common goods বলতে কি বোঝায় যে this kind of goods actually নন এক্সক্লুডেবল বাট রাইভাল ইন কনজাম্পশন। নন এক্সক্লুডেবল মানে যে আপনি কাউকে এক্সক্লুড করতে পারেন এই ধরনের গুডস কনজিউম, অর্থাৎ আপনি রাইটস, আপনারও ধর্ম পালনের অধিকার আছে, আমারও আছে, এবিসিডি যত মানুষ আছে বাংলাদেশে সবার ধর্ম পালন করছে। আর রাইভাল ইন কনজাম্পশন, রাইভাল মানে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা পরিবেশ থাকে। তো সাধারণত অধিকারটা এমনই হয় যে অধিকারটা সবাই প্রয়োগ করতে পারে, কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা থাকে আমাদের মধ্যে, সেই জন্য এটাকে বলে যে রাইটস ক্যান বি কম্পেয়ার উইথ দ্য কমন গুডস। এরপর আসি আরেকটা মজার বিষয় হচ্ছে কি, মনে রাখবো উইদাউট সোসাইটি দেয়ার ইজ নো রাইটস। সো নো রাইটস উইদাউট সোসাইটি, এই কথাটা আমরা সবসময় বলে থাকি যে নো রাইটস উইদাউট সোসাইটি। এন্ড আর একটা যেটা বল যে এভরি রাইটস হ্যাজ সাম করেসপন্ডিং অব্লিগেশন এন্ড ডিউটি, মানে প্রত্যেকটা রাইটস আপনি যখন এনজয় করবেন মনে রাখবেন যে ইট হ্যাজ সাম লিমিটেশন, অর্থাৎ একটা লিমিটের মধ্যে আমরা এটাকে বা একটা সীমার মধ্যে আমরা এটাকে এনজয় করার চেষ্টা করবো, এবং এই সীমাটার বাইরে আমরা কিন্তু আর রাইটস এনজয় করতে পারি না, তখন এটাকে আমরা এইটার এগেনস্টে আমাদের কিছু দায়িত্ববোধ চলে আসে। আমরা আসবো আমি এটাতে আস্তে আস্তে। তো এবার চলে আসি দেয়ার আর সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস। আচ্ছা, সিগনিফিকেন্ট ইস্যু, এটার জন্য আমি একটু বইও যাবো। আচ্ছা, সিগনিফিকেন্ট ইস্যু বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য ছাড়া হচ্ছে গিয়ে আমরা এটাকে রাইটস বলতে পারবো না। So আমরা রাইটস এ যাবো, দেয়ার উইল বি সাম সিগনিফিকেন্ট ইস্যু, মানে এই ইনফরমেশন গুলো ছাড়া আমরা এটাকে রাইটস বলতে পারি না। আমি এই দেখেন আমাদের বইয়ে চলে গেলাম, তো এখান থেকে আমি সরাসরি চ্যাপ্টার 9-এ চলে যাবো। এই যে দেখেন দ্য রিলেশনশিপ বিটুইন স্টেট এন্ড ইন্ডিভিজুয়াল, আমি এই চ্যাপ্টারে চলে গেলাম, এটাই আমরা আজকে পড়ছি, চ্যাপ্টার 9 যেটা। তো এখানে যেটা দেখলাম, এই যে কোথা থেকে পড়ছে এটা বলে দিচ্ছি, যে প্রথমে যে মিনিং অফ রাইটস এখান থেকে শর্টকাটে এটা বললাম, দেন আমি চলে গেলাম হচ্ছে দ্য সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস, এটা আছে পেজ 2 to 3 দেখতে পাচ্ছেন মনে হয়। সিগনিফিকেন্ট এই যে ইস্যুস গুলো এখানে রাখা আছে। So, এই যে 1 2 3 4 এইভাবে আটটা না 7টা রয়েছে। আচ্ছা, 7টা হচ্ছে গিয়ে আপনার ইস্যুস গুলো বলা আছে, যে কন্ডিশন গুলো আমরা সব ফুলফিল করবো। এটাকে আমি শর্ট ফর্মে আমার স্লাইডে রেখেছি, আর এলাবোরেশন গুলো আপনি পেজ 2 to 3 পাবেন। সিগনিফিকেন্ট ইস্যুস গুলো কি এটাতে যাচ্ছে। আচ্ছা, তার আগে সাথে একটু জিজ্ঞাসা করি, আপনি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনার কি মনে হয় যে কি কি রাইটস বা অধিকার আপনার পাওয়া উচিত? শুনতে পাচ্ছেন সাথী? জি ম্যাম। তো বাংলাদেশে তো আপনি নাগরিক, বাংলাদেশের নাগরিক নাকি অন্য দেশের নাগরিক আপনি? বাংলাদেশে ম্যাম। আছে না, আইডি আছে, বার্থ সার্টিফিকেট কিছু আছে, পাসপোর্ট আছে? নো ম্যাম। কি আছে তাহলে? আপনি যে নাগরিক প্রমাণ করবেন কিভাবে? ম্যাম আইডি আছে। আইডি আছে, আচ্ছা, তাহলে সেটাতেই প্রমাণ করা যায় যে আপনি বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের যে নাগরিক আপনি, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কি মনে হয় যে আপনার কি কি রাইটস আপনার পাওয়া উচিত? বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কি মনে হয় যে কি কি রাইটস আপনার পাওয়া উচিত? বুঝেন নাই? জি ম্যাম, বুঝতে পেরেছি। মানে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা আরো সহজ করে, মানে আমি আপনাকে আপনার যেটা খুশি আপনি সেটাই বলতে পারেন। মানে আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের আপনি নাগরিক, তো বাংলাদেশি হিসেবে আপনার কি মনে হয় যে এই কোন সুযোগ সুবিধাগুলো যদি আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে পেতেন তাহলে আপনার কাছে ভালো লাগবে? ফার্স্ট অফ অল ম্যাম, যদি মেয়ে হিসেবে বলি তাহলে তো ম্যাম সেফটি, বর্তমানে যে সিচুয়েশন হচ্ছে সেগুলোর হুম প্রেক্ষিতে। হুম। সেফটি চাচ্ছেন, ওকে, সেফটি এন্ড সিকিউরিটি। আর হুম। আর কিছু নাই মাথায়? আচ্ছা দেখেন, আপনি যে কথাটা বলেছেন সেটা আমাদের রাইটস এর মধ্যে আছে। এই দেখেন, রাইটস অফ লাইফ এন্ড সিকিউরিটি অফ পার্সন, প্রথম রাইটস, দেখেছেন? সিভিল রাইটস, আবার নাগরিক অধিকার।
সিকিউরিটি দেওয়ার অধিকার আছে, তার বেঁচে জীবন ধারণের অধিকার দিয়েছে। আচ্ছা আছে, এটাই বলতে রাইট টু লিবার্টি মানে স্বাধীনতা আছে, ফ্রি মুভমেন্ট। আপনি আপনি আপনার আপনাকে সিকিউরিটিতে দিতে হবে, আপনার আবার স্বাধীনভাবে ঘুরে চলাফেরা করবেন সেটারও অধিকার দিতে হবে, সবই আছে। আচ্ছা, তো আগে সিগনিফিকেন্ট ইস্যু গুলো পড়ে ফেলি। There are some significant issues in rights, মানে কিছু ইনফরমেশন বা কিছু তথ্য থাকে যেটা আমাদের রাইটস এনজয় করতে গেলে আমাদের অবশ্যই এই ইস্যুস গুলোর প্রয়োজন। প্রথমে যেটা বলছে মানে এগুলো হচ্ছে কন্ডিশন। প্রথম যে কন্ডিশনটা বলছে দ্যাট ইজ রাইটস অ্যারাইজেস ইন দ্য সোসাইটি, অর্থাৎ যেটাকে বলছিলাম সমাজ ব্যবস্থা ছাড়া কিন্তু রাইটস হবে না, অর্থাৎ সমাজের বাইরে আমরা সাধারণত রাইটসটাকে ওইভাবে এনজয় রাইটসটাকে আমরা আসলে ওইভাবে এনজয় করতে পারি না। রাইটস এনজয় করতে পারি না বলতে বোঝাচ্ছি যে রাইটসটা আসলে আমাদের হচ্ছে গিয়ে রাইটসটাকে আমরা এনজয় করতে পারি না, বুঝতে পারছেন? আচ্ছা, তো তারপরে যেটা হচ্ছে যে আমরা হচ্ছে নেক্সট যে কন্ডিশনটা বলছে সেটা হচ্ছে এভরি রাইটস। আচ্ছা, একটু পড়ান তো দেখি 2 নম্বর কন্ডিশন কি বলেছে। Every rights has a corresponding obligation. মানে ওই যে অব্লিগেশন যেটা, অর্থাৎ এটা একটা লিমিটেশন আছে। যেমন ধর বাংলাদেশে যে রাইটস টু রিলিজিয়ন আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে এমন ভাবে বলেছে যে আমরা কিন্তু মানে আমি আমার ধর্ম পালন করব, আপনি আপনার ধর্ম পালন করবেন। আপনি কি বিলিভার হবেন না নন বিলিভার হবে না, আপনি হচ্ছেন গিয়ে যেটাকে বলে যে আপনি নন বিলিভার যদি হন সেক্ষেত্রে আমি যে আপনাকে কোনোভাবেই হচ্ছে কিছু বলবো মানে এরকম বিষয় যে আপনি আপনার মতো করে চলবেন, সেখানে কিন্তু আমাদের মানে আমি আমাদের বলার কিছু নেই। মানে আমাদের কিন্তু রাইটস টু রিলিজিয়নের ইয়াটাই এভাবে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি মিডল ইস্টে যান, ওদের দেশে রাইটস টু রিলিজিয়ন কিন্তু অন্যরকম। আমাদের দেশে রাইটস টু রিলিজিয়ন হচ্ছে গিয়ে অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা চাইলে কন্ট্রোল করতে পারবে যে না তোমাকে বিলিভারি হতে হবে বা হচ্ছে গিয়ে আচ্ছা আমার না এক্সাম চলছে তো আমার মেবি ওই কারণে ফোন আসছে। Okay, ma'am, problem. কেন? সরি তো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন রাইটস এর ক্ষেত্রে যাচ্ছি, আমি যদি সৌদি আরবিয়ার কথা বলি, সৌদি আরবিয়াতে যেটা হচ্ছে যে আপনার তারা কিন্তু চাইলেই অন্য রিলিজিয়নের প্রতি মানে ওদের দেশে এরকমই যে তাদের একটা বিলিভার হতে হয়, এরকম একটা বিষয় আছে। অন্য ধর্ম পালনে তাদের দেশে কিন্তু রেস্ট্রিকশন আছে একটা নির্দিষ্ট রিলিজিয়ন ছাড়া। এটা কিন্তু দিয়ে বুঝালাম, এটাই বুঝাতে চাচ্ছিলাম যে এটা কিন্তু ভ্যারি করে, ইট হ্যাজ সাম কারেসপন্ডিং অব্লিগেশন, অর্থাৎ এটা আর এটার লিমিটেশন বা এটা সীমা যেটাকে আমরা বলছি এটা কিন্তু আমি কান্ট্রি টু কান্ট্রি মানে কান্ট্রি না আসলে এটা সোসাইটি বলবো, সোসাইটি টু সোসাইটি এটা হচ্ছে ভ্যারি করে। এইভাবে করে কিন্তু এটা যাচ্ছে। সেকেন্ড বলছে, থার্ড বলছে যে রাইট ইজ নট এ ক্লেম, অর্থাৎ রাইটটাকে কিন্তু কারোর উপর চাপায় দেওয়া যাবে, এটা ক্লেম করানো যাবে না। আপনার ইচ্ছা হলে আপনি এই রাইটসটা এনজয় করবেন, আদারওয়াইজ না। আবার আপনি আপনাকে যেমন কেউ চাপাই দিতে পারবে না, আপনিও কারোর উপরে যে ক্লেম করতে পারবেন তোমাকে এটা করতেই হবে, সেটা অনেকটা এরকম। দেন বলছে যে রাইটস মাস্ট বি কম্পেটিবল উইথ কমন গুডস, এটা নিয়ে তো কথা বললাম। আমি কমন গুডস কি ছিল যে দিস ইজ, দরকার তো লিখে নেন, এটা হচ্ছে নন এক্সক্লুডেবল
বাট রাইভাল ইন কনজাম্পশন। কমন গুডসটা এটাই বোঝানো, নন এক্সক্লুডেবল বাট রাইভাল ইন কনজাম্পশন, অর্থাৎ অন্য যে কোনো কাউকে আপনি এক্সক্লুড, মানে এক্সক্লুড করা মানে বাদ দিয়ে দেওয়া, বাদ দিতে পারবেন না এটা কনজিউম করার ক্ষেত্রে। বাট রাইভাল ইন কনজাম্পশন অর্থাৎ অন্য কেউ যদি, মানে এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তো রাইটসটা এরকমই হয় যে রাইটস এর কথা আমরা এক্সক্লুড করতে পারি না যে তুমি এটা এনজয় করবে না বা ওটা এনজয় করবে না, বাট এটা হচ্ছে রাইভাল ইন কনজাম্পশনে আসে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা থাকে। তো রাইটসটা ওই যে বললাম একই রকম, এই জন্য বলে যে রাইটস মাস্ট বি কম্পেটিবল, মানে এটাকে কম্পেয়ার করা যায় বা পরিপূরক একজন আরেকজনের, সেটা হচ্ছে কমন গুডস। Fifth কি বলছে, the state does not create rights, rather the state ensure to everyone the enjoyment of their rights. Yeah. স্টেট কিন্তু অর্থাৎ একটা রাষ্ট্র কিন্তু আপনাকে রাইটসটা তৈরি করে দিবে না। মনে রাখতে হবে রাষ্ট্রের কাজ হচ্ছে গিয়ে যে আপনি রাইটসটা এনজয় করতে পারছেন কিনা, মেক শিওর করা যে এভরিওয়ান এনজয়স দ্য রাইটস, তাদের এই রাইটস ঠিকঠাক মতো তারা পাচ্ছে, এটার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে। দেন বলছে রাইটস মাস্ট বি ডিফাইন্ড অ্যান্ড প্রিসাইজ। রাইটস এর যে, মানে যেটাকে বলছে যে সংজ্ঞা এবং সীমা পরিসীমা যেটাকে আমরা বলি, সেটাকে আমরা অবশ্যই আগে থেকে ডিফাইন করবো। এবং লাস্ট যেটা বলছে রাইটস হ্যাভ টেন্ডেন্সি টু গ্রো, মানে নতুন নতুন রাইটস আমাদের কিন্তু অধিকার তৈরি হচ্ছে। যেমন ধর বাংলাদেশের বেসিসে যদি বলি, আগে কিন্তু আমাদের ইয়া ছিল না, যেটাকে বলা যায় যে তথ্য অধিকার এই ধরনের কোনো বিষয় ছিল না, তথ্য সুরক্ষা। কিন্তু এখন যখন ডিজিটালাইজড হচ্ছে আমরা, আমাদের কিন্তু তথ্য অধিকার বলে একটা বিষয় হচ্ছে যে আমরা তথ্যটাকে গোপন রাখা বা আমার কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো যেগুলো আছে সেটা ডিসক্লোজ না করা। কোনো ক্ষেত্রে আমি যদি কোনো ক্ষেত্রে হ্যারাস হই বা আমার কোনো ক্ষেত্রে আমার লাইফ থ্রেট থাকে, সেই ক্ষেত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ারও কিন্তু আমরা অধিকার রাখি। তুমি যে বলছি যে নতুন ধরনের অধিকার কিন্তু আসে যেগুলো আগে ছিল না। তো এরকম মনে রাখতে হবে যে যে ধরনের অধিকার থাকে সেটা আস্তে আস্তে এটা বড় হওয়ার টেন্ডেন্সি থাকে, যেটা আরো গ্রো করে, বাড়তে থাকে, এরকম হয়। আচ্ছা, এরপরে চলে যাবো হচ্ছে কি রাইটস এর টাইপস এ। মনে রাখতে হবে, এখানে একটু কনফিউজ হয়ে যেতে পারে, তো মনে রাখতে হবে প্রথমে আমরা রাইটস কে দুটো ভাগে ভাগ করি। এই যে এই দুটো হচ্ছে প্রথম দুটা ভাগ, মোরাল রাইটস এন্ড লিগেল রাইটস। মোরাল রাইটস এবং লিগেল রাইটস, পরবর্তীতে লিগেল রাইটস কে আমরা আবার দুটো ভাগে ভাগ করবো, সিভিল রাইটস এবং পলিটিক্যাল রাইটস। তো মোরাল রাইটস কি বলতে, এটা ভেরি ইজি। মোরাল মানে কি বোঝায় যে আমরা যেটা হচ্ছে নীতি নৈতিকতা, যেটা নৈতিক অধিকার যেটা, সেটা। তো মোরাল রাইটস অ্যাকচুয়ালি বেসড অন দ্য ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট অফ এ সোসাইটি। একটা সমাজ ব্যবস্থা থেকে আমরা যেই আহ নীতি নৈতিকতা গুলো শিখেছি সেইটার বেসিসে যে রাইটস গুলো ক্রিয়েট হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি মোরাল রাইটস। যেমন ধরেন আপনি সিনিয়র কাউকে দেখলে সালাম দেন না, বা বাচ্চাদেরকে আদর করেন না, বা বড়দেরকে কি নাম ধরে ডাকেন? সাথী আছেন না চলে গেছে? জি ম্যাম, মানে আসি। তো সিনিয়র কাউকে দেখলে কি নাম ধরে ডাকেন? সালাম নো দেন না ম্যাম। কথা বলার শুরুতে? তারপরে জি ধরেন ম্যাম। উঠে দাঁড়াই না আমরা, বা বড়দেরকে আমরা অনেক সময় পায়ে হাত দিয়ে সালাম করি, বা ছোটদেরকে কি করি, আদর করি, মানে বকাঝকা কি করি। কিন্তু আপনি যদি ইউএসএ তে যান বা মানে ইউরোপে যান, ওখানে দেখবেন যে ওখানে কিন্তু সিনিয়র জুনিয়র সবাইকে নাম ধরে ডাকা একটা নর্ম। ওখানে কিন্তু আপনি করতে পারবেন না, মানে ওখানে। সো এটা হচ্ছে মোরাল রাইটস। ধরেন আপনাকে যে জুনিয়ররা সালাম দিচ্ছে, দেখে যে একটা সম্মান করছে, দিস রেসপেক্ট ইজ মোরাল রাইটস ইন বাংলাদেশ। মানে এটা আমার সমাজ ব্যবস্থা শেখাচ্ছে যে সিনিয়র কাউকে তুমি সালাম দাও, জুনিয়রদেরকে তুমি স্নেহ করো, বা সিনিয়রদের সামনে তুমি অফেন্সিভ কোনো কথা বলো না, গালাগালি করো না, তুমি সিগারেট খেও না। এই যে এইগুলা যে আমরা রেসপেক্ট দেখাই বা আমরা যে কেয়ার দেখাই, এই জিনিসগুলোকে আমরা মোরাল রাইটস এর মধ্যে নিয়ে আসি, যেটা আমরা আমার সমাজ ব্যবস্থা থেকে শিখে আসি। কিন্তু এটার কোনো লিগেল অব্লিগেশন নাই, অর্থাৎ আপনি সিনিয়র কাউকে দেখলেন, সালাম দিলেন কি দিলেন না, দিলেন না মানে এটার জন্য যে আপনার এগেনস্টে আমি লিগেল কোনো অ্যাকশনে যেতে পারবো, বিষয়টা কিন্তু এরকম হবে না। তো মোরাল রাইটস হচ্ছে এরকম, যেটা সমাজ থেকে আমরা যে রাইটস গুলো শিখেছি এবং এটার কারণে যে রাইটস গুলো আমরা এনজয় করি, সেটাকে আমরা বলছি মোরাল রাইটস। আর লিগেল রাইটস কোনটা বলছে? লিগেল রাইটস বলছে ইটস রিকগনাইজ এন্ড ইটস মেনটেন বাই দ্য রুলস অফ এ স্টেট। একটা স্টেটে যে লজ এন্ড রুলস আছে, ইট উইল বি রেকগনাইজড বাই দ্যাট। অর্থাৎ এটা কিন্তু মানে একটা স্টেট, মানে একটা মানে একটা রাষ্ট্র ব্যবস্থা আপনাকে প্রতিষ্ঠিত করবে এবং এটা মেনটেন করবে। অর্থাৎ এটা যদি কোনো কারণে আপনি কোনো কারণে এনজয় না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যেটা হবে যে আপনার এগেনস্টে লিগেল অব্লিগেশনে আমরা যেতে পারি, এটাই বলতে চাচ্ছি। লিগেল রাইটসটাকে, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে
আমাদের যেটা লিগ্যাল রাইটস, লিগ্যাল রাইটস বলে বাংলা এইভাবে বলা হয়। লিগ্যাল রাইটসটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। প্রথম আমরা নিয়ে আসি হচ্ছে গিয়ে সিভিল রাইটস, যেটা বাংলা হচ্ছে গিয়ে নাগরিক অধিকার। দেন হচ্ছে গিয়ে পলিটিক্যাল রাইটস, যেটাকে আমরা বলছি রাজনৈতিক অধিকার। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত থাকবো। আমরা আমাদের নেক্সট ক্লাস, আমি কালকে একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। আপনার কালকে আমার তো ইনভিজিলেশন আছে, কালকে ক্লাসটা নেবো 12:30টায়। শুনছেন সাথী? জি কালকে ম্যাম। ক্লাসটা কনফার্ম নিব। কালকে ক্লাসটা নিব হচ্ছে এই দুটো রাইটস এর উপরে, যে সিভিল রাইটস আর পলিটিক্যাল রাইটস। তার আগে আপনাকে আমি আজকে একটু কাজ দিব, যেহেতু আপনার তো আর কোনো কোর্স নেই, আমার এই কোর্সে শুধু এক্সাম দিবেন, তাই না? জি ম্যাম। জি। আচ্ছা, আর একটা কোশ্চেন লেখেন তাহলে, লিখছেন? জি ম্যাম। আচ্ছা লেখেন। আহ কি লিখবেন? আচ্ছা, লেখেন হচ্ছে যে হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট স্টেট, হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট স্টেট। হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট স্টেট নিজের মতো করে লিখবেন, যে হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট স্টেট। একই সাথে লিখবেন ওয়াই হংকং, why Hong Kong does not fulfill, why Hong Kong does not fulfill, Hong Kong and Macau লেখেন, MACAW, Macau, why Hong Kong and Macau does not fulfill the condition to be an idle state, why Hong Kong and Macau does not fulfill, why Hong Kong and Macau does not fulfill, why Hong Kong and Macau does not fulfill the condition to become an idle state. ওকে, কোশ্চেনটা জি ম্যাম। লিখেছি। আমি একটা জি ম্যাম। টাস্ক দিব, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে রাখবো, যে আমি ক্লাস অ্যাক্টিভিটি দিব। ইউজুয়ালি ক্লাস, প্রত্যেকটা ক্লাসে ছোট ছোট অ্যাক্টিভিটি দিতাম, যেটা স্টুডেন্টরা কন্টিনিউ করে আমাকে জমা দেবে। আমি যেটা করবো যে আপনার হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, আজকে রাত 10টা পর্যন্ত সময় পাবে। তো এইটা লিখে ফেলবেন, হ্যান্ড রিটেন একটা কাগজে লিখবেন সুন্দর করে ওকে ম্যাম। কোশ্চেন অ্যান্সারটা। এটা হাতে লিখবেন, কিন্তু চ্যাট জিপিটি করবেন না। নিজের মতো না করে ম্যাম। যেটা বুঝছেন যে স্টেট বলতে কি বোঝায় সেটা করে। এবং আপনার কাছে কেন মনে হংকং, এবং এটা আপনি গুগল করতে পারেন হংকং ম্যাকাও এটার কি অবস্থা, ওদেরকে সভরেনিটি আছে কিনা, গভর্নমেন্ট আছে কিনা। তো দেখবেন যে এরা কিন্তু স্টেট না, দে আর নট আইডল স্টেট। তো কেন, সেই ব্যাখ্যাটা লিখবেন। তো তাহলে ক্লাস অ্যাক্টিভিটি গুলো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি আসলে যে ক্লাস অ্যাক্টিভিটি থেকে যে মার্কস দিই সেটা আমি আপনাকে দিতে পারবো, ঠিক বলতে ম্যাম চাচ্ছি। আমার ফার্স্ট সিটিটা ওইটা ফার্স্ট সিটিটা এখন আমি এই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনার ইয়া এক্সামের কবে। পর দেই না, তাহলে আর কি। এক্সামের পরে দিতে নেওয়া যাবে না, এক্সামের পরে সিটি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনাকে সিটি দিতে হলে এক্সামের আগে দিতে হবে। তো আমি কালকে ক্লাসটা শেষ করি, তারপর আমি একটা আপনাকে ডেট দিব, সেই ডেটে এসে সিটি দিয়ে যাবেন। আর এক্সামে ওকে কিন্তু ম্যাম। এক্সাম দিবেন, ঠিক আছে? তো আজকে আপাতত অ্যাসাইনমেন্টটা করেন, অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি। আর কালকে ওকে ম্যাম। 12:30টায় ক্লাস করবো, 12:30টার পরে দেন আমরা ডিসাইড করবো যে আমরা সিটিটা কবে দেবো। ওকে ম্যাম। তবে ইন পার্সন ইউনিভার্সিটিতে এসে সিটি দিতে হবে, এটাই হচ্ছে কথা। ওকে ম্যাম, প্রবলেম নেই। ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে, ম্যাম। সাথেই থাকছি। আসসালামু আল্লাহ আলাইকুম ম্যাম। হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।